জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে যারা একসাথে যারা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তথাকথিত, তারাও কিন্তু কেউ আজকে শান্তিতে নেই। কিছু জঙ্গি এই উপদেষ্টা ছাড়া আর কেউ মোটামুটি সবাই অশান্তিতে আছে। ওই যে দেখেন আমতারেক ওইটা রাস্তায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। ওই যে মির্জা ফখরুল সাহেব প্রতিদিন হাজারি করতেছে নির্বাচন দেন নির্বাচন দেন। আপনি খেয়াল করেন এর সাথে কিন্তু 1975 সালের কিছু সিমটম মিলে। কিরকম? 1975 সালে বঙ্গবন্ধুকে বলা, তার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা করা হয় যে তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না, অমুক তমুক। আচ্ছা, 75 সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কি 76 সালে নির্বাচন হয়েছিল? 77 সালে কিংবা 78 সালে? তা তো হয়নি। পরবর্তী নির্বাচন কিন্তু 1991 সালে হয়েছিল। এর মধ্যে যেসব নির্বাচন হয়েছে, হ্যাঁ না, এগুলো আসলে কোনো নির্বাচনের মধ্যে পড়ে না, এগুলো এক পাতানো গেম ছিল। মোটামুটি বলার মতো একটি নির্বাচন হয়েছিল 91 সালে। আসলে ইউনূস সরকারও তাই, এরা মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, সে জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলুক না কেন, এরা আসলে বড় ফ্যাসিবাদ এবং স্বৈরাচার। এটা হচ্ছে একটা টেকনিক। আপনি যে অপরাধটি করবেন সেই অপরাধটি আপনার প্রতিপক্ষের গায়ে সেই তকমাটি আপনি আগে লাগিয়ে নিবেন, তারপর আপনি ইচ্ছা মতো করতে পারবেন। ডক্টর ইউনূসও তাই, তার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই। সে ফেব্রুয়ারিতে যতটুকু বলে নির্বাচনের কথা, তা আওয়ামী লীগের ভয়ে বলে। চিন্তা করে যে যদি আওয়ামী লীগ ঢুকে যায় তখন তো আমি জামা কাপড় নিয়েও বের হতে পারবো না এই দেশ থেকে। তার চেয়ে বরং বিএনপিকে একটু হাতে রেখে রেখে চলি। আসলে তারও নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই। এবং ওই 75-এর পর 76 সালে যেমন নির্বাচন হয়নি, 91 সালে হয়েছে। এই এই জঙ্গি ইউনূস বাহিনীরও একই চিন্তা ভাবনা, এবং তাদের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই। আমাদেরকে আমাদের অতীতে অনেক ভুলভ্রান্তি ছিল, রাজনৈতিকভাবে হোক বা অন্য আমাদের আচার আচরণেও হয়তো অনেক মানুষ কষ্ট পেয়ে থাকতে পারেন। কিন্তু বাস্তবতা হলো আমাদের বিরুদ্ধে যা অপপ্রচার আছে, তার আমাদের বিরুদ্ধে যে যা শোনা যায় বাজারে, তার অধিকাংশই অপপ্রচার। আপনি বঙ্গবন্ধু যখন 1975 সালে শাহাদাত শাহাদাত বরণ করেন, তখন বলা হতো তিনি স্বৈরশাসক ছিলেন, তিনি ব্যর্থ শাসক ছিলেন। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে 1970 সালে বাংলাদেশে যে এই ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল। 74 সালের দুর্ভিক্ষে প্রায় 4-5 লাখ মানুষ মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল? আমাদের তো রিজার্ভ বলে কিছু ছিল না। আমাদের রিজার্ভ তো ছিল করাচিতে, পাকিস্তানে। আমাদের ব্যাংকে তো কোনো টাকা ছিল না। তো একটা দেশের যদি জিরো রিজার্ভ থাকে, সেই দেশটা পরিচালনা করা অনেক কঠিন। এই বাস্তবতা কিন্তু আমরা স্বীকার করি না। সবকিছু বঙ্গবন্ধুর উপর চাপাই দিলে কিন্তু হবে না। 1991 সালেও বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হয়েছে, সেটা আপনি জানেন, ভোলা অঞ্চলে খুব সম্ভবত সেখানে 5 লাখ মানুষ মারা গেছে। কিন্তু আজকে যদি একই ঘূর্ণিঝড় বাংলাদেশে হয়, এত মানুষ কিন্তু মারা যাবে না, হয়তো 5,000 মানুষও মারা যাবে না, কারণ বাংলাদেশের কনসিস্টেন্সি অনেক বেশি এখন। তখন অনেক ছোট ছোট দুর্যোগও আমাদের ট্যাকেল জি। করার মতো ক্ষমতা ছিল না, কিন্তু এখন আছে। তো সেই আমাদের দেশের যে সার্বিক যে আমাদের দুর্বলতা ছিল, সেটা পুরোপুরি বঙ্গবন্ধুর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করেন, তিনি দেশের যদি সর্বময় প্রধান নেতা না হতেন, তাহলে কি আজকে যারা রাজাকার ওর বাপেরা হইতো তখন প্রধান নেতা? আর বঙ্গবন্ধু যখন মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, তারপরে কি কেউ কাউকে মেনে নিয়েছিল? সবাই সবাইকে, সবার সাথে ভ্রাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়েছিল। তো জি। এগুলো বঙ্গবন্ধুর নামে যা বলা হয়, সেই ধারাবাহিকতায় আজকে এই 2024 সালেও জননেত্রী শেখ হাসিনার নামে একই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে তাকে মানুষের কাছে হেয় করে একটা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান করে এই সরকারকে উৎখাত করেছে বলে জঙ্গিরা দাবি করে, দেশীয় এবং আন্তর্জাতিক তানভীর জঙ্গিরা। তানভীর হায়দার, আপনার কাছে কি মনে হয় মানে সম্ভবত সুলতানা আপার লাইনে একটু প্রবলেম হয়েছে, আই থিঙ্ক। আমি এই আমার কথা বিষয়ে শুনতে পারেন? 13 তারিখের লকডাউনের বিষয়ে আমি দেশের জনগণ, বুদ্ধিজীবী, সুশীল, সাংবাদিক, সকল মিডিয়া, আপনারা যদি বাংলাদেশকে ধারণ করেন, আপনারা যদি মনে করেন এই দেশটিকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করতে হবে, এবং আমি সামরিক বাহিনীর সকল সদস্যদেরকেও বলবো, আপনারা যে পোশাকটি এখন পরছেন, আপনারা যে সুন্দর পরিবেশে থাকছেন, আপনারা যে দুবেলা ভাত খাচ্ছেন, এবং আপনাদের সন্তানদের জন্য যে নিরাপদ আবাসস্থল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যেভাবে বিগত 15 বছর আপনাদের প্রত্যেকটি সদস্যের প্রতি তিনি খেয়াল রেখেছেন, শুধুমাত্র একটি কারণ, যে আপনারা দেশ, জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে বেইমানি করবেন না। আমি আশা করব
আপনারা যদি সত্যিকারের শপথ নিয়ে থাকেন এই বাংলাদেশটিকে রক্ষার, আপনারা যদি শপথ গ্রহণ করে থাকেন স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার, তাহলে আপনাদের কাছে বিনয়ের সহিত আমার নিবেদন থাকবে আপনারা আপনাদের সেই শপথটুকু পালন করুন। যে ভুল আপনারা 5ই আগস্ট করেছেন সে ভুল থেকে বের হয়ে আসুন। এদেশের জনগণের জন্য, এদেশের 18 কোটি মানুষের জন্য, মোরওভার আপনাদের সন্তানদের জন্য। আপনাদের সন্তানরাও কিন্তু নিরাপদ না। আপনারা যদি মনে করে থাকেন যে ক্যান্টনমেন্টের ভিতর আপনারা সিকিউর থাকবেন, সেটা থাকবেন না। কারণ কি, দেশ যখন আক্রান্ত হবে তখন এদেশের সকলে আক্রান্ত হবে। আজকে বাংলাদেশে দেখেন যে পাকিস্তানি জাহাজ থেকে 25,000 কেজি পপি উদ্ধার হয়, এবং আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পাকিস্তানি জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো এসেছে সেগুলোকে যখন খালাস করা হয়েছে সেগুলোকে চেকিং করা হয়নি। কোনো প্রকার চেকিং ছাড়া সেই জাহাজগুলো থেকে পণ্য খালাস করা হয়েছে। আজকে কেন আসিফ, উপদেষ্টা আসিফ হুমকি দেয়? কেন আসিফ আজকে বলে যে আমাদের সশস্ত্র জঙ্গি সশস্ত্র সংগ্রামের আমাদের প্রস্তুতি ছিল? তাহলে তাদের হাতে অস্ত্র আসছে কোত্থেকে? আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বলছে, আজকে শাহজালাল বিমানবন্দর জ্বলছে, আজকে বাংলাদেশের বড় বড় শিল্প কলকারখানা জ্বলছে, আজকে লাখো লাখো শ্রমিক বেকার। এই বিগত 5ই আগস্টের পর শুধু আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়নি, এদেশের আপামর জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেভাবে পুরো বাংলাদেশে বিএনপি জামাতের চাঁদাবাজি, মববাজি, লুটপাট, হত্যা, ধর্ষণ চলছে, পুরো বাংলাদেশ আজ বিপর্যস্ত। তাই আমি এদেশের আপামর সকল জনসাধারণ এবং প্রত্যেকটি মুক্তিকামী মানুষের কাছে বিনয়ের সহিত উদাত্ত আহ্বান রাখবো, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে আগামী 13 তারিখ এই কর্মসূচিটি সফল করতে সকলেই এগিয়ে আসুন। জীবনের মায়া ত্যাগ করে হলো এই দেশটিকে আবার আপনারা রক্ষা করুন। আমাদের এটি নৈতিক দায়িত্ব। 1971-এর মহান মুক্তি সংগ্রামে মুক্তিযোদ্ধারা যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশটিকে আমাদের হাতে তুলে দিয়েছেন, তাদের উত্তরসূরি হিসাবে সেটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের এই আমানতটুকুকে রক্ষা করার জন্য। এই আমানতটুকু রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানদের অনাগত ভবিষ্যতের জন্য। আমরা যারা এখন আছি, হয়তো আমরা আর কিছুদিন বেঁচে থাকবো, আমরা জানি না যে আমাদের মৃত্যুর গ্যারান্টি কতটুকু আছে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। কিন্তু তার আগে আমরা মরার মতো মরতে চাই, আমরা বীরের মতো মরতে চাই, আমরা লড়াই করে মরতে চাই। এবং এই লড়াই হবে সম্মানের, এই লড়াই হবে একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনের জন্য আমাদের আত্মত্যাগ হবে। তাই আমি এদেশের প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সামরিক বাহিনীর সদস্যদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচিটি ঘোষণা করেছে দেশটিকে রক্ষার জন্য, এদেশের জনগণের অধিকার রক্ষার জন্য, এদেশের মানচিত্রটিকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সকলেই আগামী 13 তারিখ এই লকডাউন কর্মসূচিটি সফল করুন। আমরা সকলে যদি কর্মসূচিটি পালন করি, এই ইউনূস সকলকে চাকরি থেকে বহিষ্কার করতে পারবে না। আমরা যদি প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা সেদিন অফিসে না যাই, ইউনূস সবাইকে সেট করতে পারবে না। রাষ্ট্র অচল হয়ে যাবে যদি আমরা সকলেই জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এই অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনাস্থা প্রকাশ করি। আপনারা একদিনের জন্য কর্মবিরতি পালন করা মানে এই বাংলাদেশটি পুনরায় শকুনের হাত থেকে রক্ষা পাওয়া। এবং যদি 13 তারিখ আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করেন দেশের জন্য, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এই শকুনদের হাত থেকে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এবং যারা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলগুলোতে যারা কথা বলছেন, তাদের সকলের কাছে আমাদের বিনয়ের সহিত আহ্বান থাকবে, সাধারণ মানুষ যেন এই আন্দোলন সম্পৃক্ত হয়, তাদের প্রতি আপনারা বিশেষ বার্তা প্রেরণ করুন, তাদেরকে উজ্জীবিত করুন, তাদের প্রতি বিগত 15 মাসের দুঃশাসন কথা তুলে ধরুন। এবং আওয়ামী লীগ যে বিগত 15 বছর এই দেশটিকে যে উন্নয়ন এবং অগ্রগতির ধারায় তারা নিয়ে গিয়েছিল, সেই উন্নয়ন অগ্রযাত্রার কথা আপনারা তুলে ধরুন, যাতে করে জনগণ বুঝতে পারে কারা দেশের জন্য কল্যাণ করছিল, এই দেশটি কাদের হাতে নিরাপদ ছিল এবং এই দেশ আগামীতে কাদের হাতে নিরাপদ থাকবে। দেশ যদি অনিরাপদ হয়ে যায়, আমরা কিন্তু সকলে অনিরাপদ। বিএনপি প্রমাণ করেছে বিগত 15 মাসে যে তারা বাংলাদেশ বিরোধী চক্র, তারা স্বাধীনতা বিরোধী চক্র, এবং তাদের হাতে দেশ কখনো নিরাপদ নয়।
আপনারা দেখেছেন যে তারা মনোনয়ন বাণিজ্য শুরু করে দিয়েছে। তারেক জিয়া 2018 সালে যে কাজটি করেছিল, ইতিমধ্যেই তারা 237 জনকে মনোনয়ন দিয়ে, এবং আরো তাদের এটা প্রাথমিক মনোনয়ন, পরবর্তীতে নাকি আবার এটা যাচাই বাছাই করে আবার হয়তো পরিবর্তন হতে পারে। তার মানে কি, তারা তাদের ধান্দাবাজি, তারা তাদের ব্যবসা, চাঁদাবাজি সেটা অব্যাহত রেখেছে। এদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ আজকে নিষ্পেষিত। আজকে রিক্সাওয়ালারা, আজকে শ্রমিক সিএনজিওয়ালারা, সাধারণ কর্মজীবী নরনারীরা সবাই বলে আগেই ভালো ছিলাম। তাই আমি আমার বক্তব্য একটা কথাই বলে শেষ করব, সারা বাংলাদেশে যে স্লোগানটি উঠেছে, চলো চলো ঢাকা চলো, 13 তারিখ ঢাকা চলো, নো ভোট নো ভোট, নৌকা ছাড়া কোনো ভোট এদেশে হবে না। আওয়ামী লীগকে বাইরে রেখে এদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না, এবং সেটা হতে দেওয়া হবে না। তাই আসুন সকলে মিলে বাংলাদেশটিকে রক্ষা করি। আগে আগে দেশ বাঁচলে আমরা সকলেই বাঁচবো। ধন্যবাদ। যে রানা যদি শেষ কিছু বলতে চান, রানা আমি শেষ রানা আর তৌফিক, আমি মনে হয় যে আজকে যদি যেহেতু সুলতান আপা নেই, আমাদের মনে হয় যে অনুষ্ঠানটি এখানে শেষ করে দেওয়া ভালো, যেহেতু আজকে আর কোনো আমাদের যদি কোনো কথা না থাকে বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনারা শেষ বক্তব্য বলে অনুষ্ঠানটি আমরা শেষ করতে পারি। আমাকে কি দেখা যাচ্ছে? জি রানা বলুন। আমাকে কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তো তানভীর ভাই আমাকে দেখতে পাচ্ছেন না বোধহয়। আচ্ছা, রানা কি শেষ কিছু বলতে চান? হ্যাঁ আপু, আমার শেষ আহ্বান থাকবে দেশবাসীর কাছে, সকলে অবৈধ দখলদারি বিরুদ্ধে। হ্যাঁ রানা বলেন। হ্যাঁ, আমার দেশবাসী ও সকলের কাছে আহ্বান থাকবে, সকলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীর কাছে। আর সকলে 13 তারিখ লকডাউন সফল করতে দল মত নির্বিশেষে সকল সাধারণ মানুষকে নিয়ে ঢাকার রাজপথে অংশগ্রহণ করুন, এবং আমরা আশা রাখি আমাদের জয় সুনিশ্চিত।